গল্পকথনে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প কুইন অফ দ্য ডন। আজকে পঞ্চম পর্ব। মাঝরাত নিজের ঘর ছেড়ে বের হলো খিয়ান একা। এ কদিনে ভাতৃসংঘকে যেমন আপন করে নিয়েছে সে, সঙ্গের সদস্যরাও তেমনটা করেছে। তাই সে যদি একা চলাফেরা করে আস্তানার ভেতর, কেউ কিছু বলে না। মন ভারী হয়ে গেছে খিয়ানের। বারবার মনে হচ্ছে যা করতে যাচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যহীন। পর মুহূর্তে মনে হচ্ছে এটা না করেও উপায় নেই। থমথমে পরিবেশ। হাঁটতে হাঁটতে গোপন পথ পার হয়ে সারি সারি সমাধির একধারে চলে এলো সে। দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে, মুখ তুলে তাকালো। পূর্ণিমার চাঁদটাকে দেখে মনে হচ্ছে ওটা যেন রূপার একটা থালা হয়ে ঝুলে আছে আকাশে। আকাশের এক কোণায় অদ্ভুত আকৃতির ধারণ করে স্থির ভাসছে কিছু কালচে সাদা মেঘ। পিরামিডগুলো যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে পর্বতের মতো। চাঁদের আলোয় ওগুলোর ছায়া তৈরি হয়েছে সমাধির উপর। স্থির হয়ে আছে বাতাস, একটা ঝিঝিও ডাকছে না আশেপাশে কোথাও। গায়ে কাটা দিয়ে উঠল খিয়ানের। ভাবল, প্রেম সন্ধানের জন্য জায়গাটি কি ভয়ঙ্কর। সৌধ গড়ে তোলা হয়েছে কোনো কোনো সমাধির উপর। ওগুলো যেন প্রেতলোকের নিঃশব্দ প্রতীক হয়ে আছে। মাটির নিচে যারা শুয়ে আছেন তারা আজ থেকে কয়েকশো বছর আগে বেঁচেছিলেন, কিন্তু এখন হয়তো তাদের সবাই শূন্য অক্ষিকুটর মিলে তাকিয়ে আছে খিয়ানের দিকে, অনুসরণ করছেন ওর প্রতিটা পদক্ষেপ। প্রেম আর ঘৃণা দুটো আবেগ থেকে মুক্ত তারা, কিন্তু রাতের ওই প্রহরে যে তাদের শান্তি নষ্ট করেছে তাকে কি অভিশাপ দিতে সক্ষম না? ঠিক কটা আত্মা এখন দেখছে খিয়ানকে, ভাবল সে। 1টা, 10টা, নাকি 1000, 10,000? পরের পূর্ণিমা যখন আসবে ততদিন সে বেঁচে থাকবে তো? কোত্থেকে যেন এক টুকরো মেঘ ভেসে এলো, ঢেকে দিল চাঁদটাকে। গাঢ় ছায়া পড়ল। থমকে দাঁড়িয়ে পড়ল খিয়ান। অনতি দূরে ডেকে উঠল নিঃসঙ্গ একটা শেয়াল। মরা খুঁজতে বের হয়েছে ওটা। একটা পাথরের উপর বসে পড়ল খিয়ান। বিষণ্ণ কণ্ঠ থেকে ঢেকে ডাকছে শিয়ালটা। একটানা তাকিয়ে থাকলে টের পাওয়া যায় একটু একটু করে দীর্ঘ হচ্ছে পিরামিডের ছায়া। জোরে দম নিলে কিসের জন্য গন্ধ পাওয়া যায় স্তব্ধ বাতাসে। কোথাও কি পুড়ছে? আরেকবার গায়ে কাঁটা দিয়ে উঠল খিয়ানের। সব চুপচাপ, কোথাও কিছু নড়ছে না। কিন্তু খিয়ান নিশ্চিত কাছে পেটেই হাজির হয়েছে কেউ একজন, অথবা কিছু একটা। বারবার এদিক ওদিক তাকাতে লাগলো সে। বিশাল এক সমাধি সৌধের পাশে নড়ে উঠল কিছু একটা। আর একটু দীর্ঘ হচ্ছে পিরামিডের ছায়া। নাকি খিয়ান একা বুঝে চুপিসারে কাছে আসছে নিশাচর কোনো মাংসাশী? মরুভূমির সিংহ নয় তো, কিন্তু মাটির সঙ্গে বুক লাগিয়ে শিকারের দিকে এগিয়ে যাওয়া সিংহের চেয়ে অনেক বেশি লম্বা মনে হলো না ছায়াটাকে? আবারও নড়ে উঠল ওটা। দৃষ্টিবোম হচ্ছে নাকি খিয়ানের? নিষ্পলক তাকিয়েছিল সে। ওর চোখ ফাঁকি দিয়ে পাশের এক সমাধির আড়ালে গেল কি করে ছায়াটা। ঘাড়ের লোম দাঁড়িয়ে গেল খিয়ানের। নিশ্চয়ই। আরেক টুকরো মেঘ ঢেকে চাঁদটা ঢাকা পড়ে গেল এক সময়। ওটা যখন সরে গেল তখন ছায়াটাকে অথবা মূর্তিটাকে স্পষ্ট দেখতে পেল খিয়ান। আপাদমস্তক সাদা এক নারী। নাকি পিরামিডে সে ভূত? সাংঘাতিক ভয় পেয়ে গেছে খিয়ান। মাথার চুল দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে ওর। যে পাথরের উপর বসে আছে সেটাকে নিজের অংশ বলে মনে হচ্ছে। চলার শক্তি তো নেই, নরাস পর্যন্ত শক্তি হারিয়ে ফেলেছে সে। বিকল হয়ে গেছে সব ইন্দ্রিয়। শুধু নির্বিশেষে দেখা যাচ্ছে 2 চোখ। ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো সেই সাদা মূর্তি। একটা আত্মচিৎকার বেরিয়ে আসতে গিয়েও মরে গেল খিয়ানের মুখের বেতন। চোখ কোথায় সেই মূর্তির? 2 অক্ষিকুটার কঙ্কালের মতো ফাঁকা এবং বড় বড় কেন? কি হয়ে গেল খিয়ান বলতে পারবে না নিজেও। উঠে দাঁড়ালো ভূতগ্রস্তের মতোই। নিয়তি যেভাবে নিজের দিকে টেনে নেয় সবকিছুকে, ওকে যেন সেভাবেই আকর্ষণ করছে মূর্তিটা। ওটার দিকে এগিয়ে যাচ্ছে সে, যেন অবশ্যম্ভাবী পরিণতি ঘনিয়ে আসছে ওর। যে সমাধির আড়ালে দেখা গেছে মূর্তিটাকে, ওটার কাছে গিয়ে দাঁড়ালো খিয়ান। উধাও হয়ে গেছে ওটা। এদিক ওদিক তাকালো খিয়ান। ওই তো ভরা পূর্ণিমার আলোয় এবার যেন আরো উজ্জ্বল করে তুলেছে মূর্তিটাকে।
বড় পিরামিডগুলোর মধ্যে দ্বিতীয়টার দিকে এগিয়ে চলেছে ওটা। পিরামিডটা ফারাও খাফরার, জানে খিয়ান। এবার এগোতে শুরু করল সে, কিন্তু যত দ্রুত হাঁটে খিয়ান, মূর্তিটাও হাঁটার গতি তত দ্রুত করে। শেষ পর্যন্ত পিরামিডের উত্তর দিকের ঢালের কাছে পৌঁছে গেল ওটা। বিশেষ একটা নাম আছে ওই ঢালের, উর খাফরা। সেখানে চোখা হয়ে আছে পাশাপাশি দুই দিকে সংযোগস্থল। দেখলে মনে হয় তাক করে রাখা হয়েছে কোনো বর্ষা। মূর্তিটা নিশ্চয়ই থামবে ওখানে, ভাবল সে। কিন্তু না, ওকে আশ্চর্য করে দিয়ে উর খাফরা বেয়ে উঠতে শুরু করলো মূর্তিটা। তারপর লম্বা একটা তাল গাছ ঠিক যতটুকু উঁচু হয় সে পর্যন্ত ওঠার পর উধাও হয়ে গেল হঠাৎ করে। স্থির হয়ে দাঁড়িয়ে আছে খিয়ান। কিভাবে সম্ভব হলো ব্যাপারটা? সে নিজেও কয়েকবার ওঠানামা করেছে উর খাফরা বেয়ে, জানে কোথাও কোনো গোপন পথ নেই। তার মানে ওই মূর্তি কি আসলে ভূত? তা না হলে এভাবে উধাও হয়ে যাওয়ার কথা না। ভয় কিছুটা হলেও কমেছিল খিয়ানের, এখন আবার বাড়তে শুরু করেছে। কাঁপা পাকা পায়ে এগিয়ে গেলেও সে উর খাফরার দিকে। ঢাল বেয়ে একটু একটু করে উঠছে। 50 ফুটের মতো উঠার পর স্থবির হয়ে গেল হঠাৎ। ঢালের গায়ে এক জায়গায় একটা গর্ত। আসলে ওটা গর্ত নয়, খুব সম্ভবত ট্র্যাপডোর, বিশেষ কায়দায় বানানো। চাঁদের আলোয় কিছুটা হলেও প্রবেশ করেছে ওই জায়গার দিয়ে। নিচের দিকে নেমে যাওয়া একটা প্যাসেজ দেখা যাচ্ছে। সেখানে নির্দিষ্ট দূরত্ব পরপর বসানো আছে কতগুলো জ্বলন্ত প্রদীপ। দ্বিধা আর জড়তা পেয়ে বসেছে খিয়ানকে। কি করবে এখন? ঢুকে পড়বে ট্র্যাপডোর ভিতর? প্যাসেজ দিয়ে নেমে দেখবে কোথায় গেছে মূর্তিটা? কিন্তু সাহস আবারও কিছুটা ফিরে পেল খিয়ান। পুরো ব্যাপারটা যদি ভুতুরই হবে, তাহলে জ্বলন্ত প্রদীপের ব্যাখ্যা কি? ভূতদের কোনো কিছু দরকার হয় না বলে শুনেছে সে। যদি হয়, অন্ধকারে চলার জন্য প্রদীপের আলোর দরকার নেই নিশ্চয়ই। প্যাসেজে ঢুকে পড়ল খিয়ান। গ্রানাইটের দেয়ালের সঙ্গে অদ্ভুত কিছু নিখুঁত সামঞ্জস্য রেখে প্রায় 35 কদমের মতো বেশ খারাপভাবে নেমেছে প্যাসেজটা। পরে 30 কদম এগিয়েছে জমিনের সঙ্গে সমান্তরালে। শেষ হয়েছে পাথরে বানানো বড় একটা চেম্বারে। মাথার উপর ছাদ আছে, সেটা বানানোর জন্য ব্যবহৃত হয়েছে রং করা পাথরের বড় বড় স্ল্যাব। চেম্বারটা মোটামুটি বর্গাকার। ওটা ঠিক মাঝখানে নিথর দাঁড়িয়ে আছে গ্রানিটের একটা উঁচু সাপধারা। আর কোথাও কিছু নেই। সব প্রকোষ্ঠের গোবরাটে আজব এক দরজা দেখা যাচ্ছে। মেঝে থেকে 2 হাত উপরে সেটা বানানো হয়েছে সেভাবে, আবার ছাদ থেকে 2 হাত নিচে। পুরোটাই গ্রানিটের, এমনকি কবজাগুলো। খিয়ান ভাবল দরজাটা বেশ ভারী, তাই 2 হাত দিয়ে ঠেলা দিল পাল্লায়। সঙ্গে সঙ্গে ওর বুকের খাঁচায় জোরে বাড়ি মারল হৃৎপিণ্ডটা। গভীর ঘুমের মধ্যে যেভাবে কাতরে ওঠে অনেকে, সেরকম একটা গুরুগম্ভীর কাতরানির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে পুরো চেম্বারে। ভয়ে কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকল খিয়ান। প্রাচীন কারিগররা শব্দ উৎপাদনের কোনো আজব কৌশল লাগিয়েছে কে জানে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শব্দটা পরিণত হচ্ছে প্রতিধ্বনিতে। মনে হচ্ছে কারা যেন ফিসফিস করছে। সব প্রকোষ্ঠের ভিতরে সেই অপার্থিব ফিসফিসানি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে খিয়ানের জন্য। এক পা এগোয় সে, মেজের সঙ্গে ঘষা খায় ওর স্যান্ডেল। সঙ্গে সঙ্গে মনে হয় কারা যেন এসে দাঁড়িয়েছে ঘাড়ের ঠিক পেছনে। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায়, ফেলে আসা প্যাসেজটা দেখে। খাঁ খাঁ করছে ওটা। দূর থেকে ছোট দেখাচ্ছে প্রদীপ, জ্বলন্ত প্রদীপগুলো। বলা ভালো ওগুলো শিখা। রং করা ছাদের সঙ্গে লেপ্টে থাকা অন্ধকারের পটভূমিতে প্রতিটা নিষ্কম্প শিখাকে মনে হচ্ছে এক একটা একচোখা ভূত। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখছে কি করছে খিয়ান। একটু একটু করে আগের জায়গায় ফিরতে যাচ্ছে খোলা দরজাটা। প্রতিধ্বনিত হতে শুরু করেছে কাতরানিত শব্দ। মনে হচ্ছে শেষ নিঃশ্বাস ছাড়ছে মৃত্যু পথযাত্রী কেউ। ঘাড়ের কাছটা শিরশির করে উঠল খিয়ানের। সাহস পাওয়ার জন্য কোমরবন্ধনীতে খাপে ঝোলানো তলোয়ারের হাতল স্পর্শ করল সে। একটা মাত্র প্রদীপ জ্বলছে সব প্রকোষ্ঠের ভেতরে। ওটার ক্ষীণ আলোয় তারার মতো মিটমিট মনে হচ্ছে কালিগোলা অন্ধকারের পটভূমিতে। এদিক ওদিক তাকাচ্ছে খিয়ান, কিন্তু কিছুই। বলা ভালো মূর্তিটাকে দেখতে পাচ্ছে না। অন্য কোথাও কোনো দরজা আছে? নিশ্চয়ই সেটা দিয়ে চলে গেছে ওটা। একজন ঘুমন্ত ফারাওয়ের শান্তি নষ্ট করেছে খিয়ান। তিনি নিঃসন্দেহে অভিশাপ দিচ্ছেন ওকে সাপধারার ভেতরে শুয়ে থেকে।
সেই অভিশাপ থেকে বাঁচার জন্য দেবতার কাছে মনে মনে প্রার্থনা করতে শুরু করলো সে। খাপ থেকে টেনে বের করলো ওর ব্রোঞ্জের তলোয়ার। কেউ যদি ওর কোনো ক্ষতি করতে চায়, এক চুল ছাড় দেবে না। এক পা করে এগিয়ে যাচ্ছে সাপধারাটার দিকে। এদিক ওদিক তাকাচ্ছে বারবার। পাথরের মেঝেতে বড় গর্ত থাকতে পারে, সতর্ক আছে সে ব্যাপারেও। একসময় গিয়ে দাঁড়ালো সাপধারাটার কাছ ঘেঁষে। কিসের ইঙ্গিত বহন করছে পুরো ব্যাপারটা? ওকে কি আসলে পথ দেখিয়ে নিয়ে আসা হয়েছে এখানে? কিন্তু কেন? প্যাসেজের কুলঙ্গিতে স্থাপিত প্রদীপগুলো আর অনতি দূরে জ্বলন্ত প্রদীপটা নিঃশব্দে জানান দিচ্ছে মানুষের উপস্থিতির। যারা বানিয়েছে এই পিরামিড কিংবা যারা বহন করে এনেছে ফারাওয়ের লাশ রেখেছে এখানে, হয়তো তারাই আজ থেকে 1000 বছর আগে রেখে গেছে প্রদীপগুলো। কিন্তু সেগুলো নিশ্চয়ই 1000 বছর ধরে জ্বলছে না। অবশ্যই ভুতুরে প্রদীপ হলে আলাদা কথা। আবার এটাও সত্যি যে নতুন করে তেল ভরা হয়েছে সবগুলো প্রদীপে। পিরামিডের ভিতরে বদ্ধ বাতাসে পোড়া তেলের হালকা গন্ধ আছে, এবং সলতেতে আগুন ধরিয়েছে যে হাত, তাও কোনো না কোনো মানুষের। আচ্ছা, সাবধানের ভেতরে কোনো কিছু দেখানোর জন্য টেনে আনা হয়নি তো ওকে এখানে? একটা কঙ্কালসার মমি ছাড়া আর কি থাকতে পারে ওটার ভেতরে? প্রচণ্ড ভয় আর দুর্মমনীয় কৌতূহল একসঙ্গে পেয়ে বসেছে খিয়ানকে। আরও এক পা এগুলো সে সাপধারার দিকে। ভয় আর অভিশাপ আপাতত ভুলে গিয়ে খালি হাতটা রাখলো ওটার ঢাকনায়। ঠেলে দিতে যাবে এমন সময় আরেকবার ফিসফিস করে উঠল সব প্রকোষ্ঠ। পক্ষাঘাতগ্রস্তের মতো নিশ্চল হয়ে গেল খিয়ান। কোনো সন্দেহ নেই, ওর পেছনে এসে দাঁড়িয়েছে কেউ। কয়েক মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো খিয়ান। দম আটকে গেছে আপনা আপনি। তারপর সহজাত কোনো প্রবৃত্তির বশে পাই করে ঘুরল। ভূতটা দাঁড়িয়ে আছে কয়েক হাত দূরে। এক পা আগে বাড়ালো ওটা। অত্যুজ্জ্বল সাদা ওটা আপাতমস্তক। চেহারা দেখা যাচ্ছে না, কারণ ঠিক বোঝা যাচ্ছে না চেহারাটা অবগুণ্ঠে আবৃত নাকি চেহারা বলে আদৌ কিছু আছে কিনা ওটার। চোখ দুটো, হো অক্ষিকুটর দুটো। কোপ মারার জন্য মাথার উপর তলোয়ার তুলল খিয়ান। কেন মারতে চাইছো আমাকে? কারণ ভয় পেয়েছি আমি, চিৎকার করে উঠল খিয়ান। ওর সঙ্গে যেন চেঁচালো আরো 1000 কণ্ঠ। যা দেখা যায় না তা সবসময় ভয়ঙ্কর, বিশেষ করে এরকম কোনো জায়গায়। এক পা আগে বাড়ালাই কোপ মারবো এখানেই। নড়ে উঠল ভূতটা, একটানে সরিয়ে ফেলল চেহারার অবগুণ্ঠন। নেফরা! স্থির হয়ে গেল খিয়ানের তলোয়ারের ধরা হাত। নেফরার চোখে চোখ রেখে নিষ্ফলক তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তলোয়ারটা নামিয়ে নিয়ে বলল, এই খেলার মানে কি রানী? রানী? উত্তর মিশরের রাজকুমার কি আমাকে রানী বলে সম্বোধন করল? অবশ্য কথাটা ভুল না। ইতিহাস বলে এই সাপধারার ভেতরে যিনি শুয়ে আছেন তিনি আমার পূর্বপুরুষ। তার রেখে যাওয়া সিংহাসনে আমার ন্যায্য অধিকার আছে। খেয়ান, এখানকার এক প্রচলিত কাহিনীতে পিরামিডের ভূতের বিবরণ আছে। সেই মেয়েকে অনুসরণ করে রক্তমাংসের এক রানীকে খুঁজে পেয়েছ তুমি। তাকে যদি কিছু বলার থাকে তোমার, বলতে পারো। যা বলার ছিল তাই ইতিমধ্যে বলেছি আমি। আমি তোমাকে ভালোবাসি নেফরা। জবাবে তোমার কিছু বলার আছে কিনা তা জানতে চেয়েছিলাম। দয়া করে আর খেলা করো না আমার সঙ্গে। দয়া করে সরাসরি উত্তরটা দাও। জবাবটা ছোট এবং সহজ। খিয়ান, তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমিও তোমাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসি। মেয়েদের ভালোবাসা ছেলেদের চেয়ে বেশি হয়, জানো নিশ্চয়ই। তাহলে আমার সঙ্গে এই খেলাটা খেললে কেন? পরীক্ষা নিলাম। পরীক্ষা তো কত রকমের হতে পারে, তাই না? যে কাহিনী এখানকার বাসিন্দাদের জন্য চরম আতঙ্কের, দেখলাম আমার খাতিরে সে ভয় জয় করতে পারো কিনা তুমি। একটুখানি হাসলো নেফরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি খিয়ান। লম্বা একটা সময়ের টান টান উত্তেজনার পর হঠাৎ এত খুশি সহ্য করতে পারল না খিয়ানের শরীর এবং মন। টলে উঠল সে। ভারসাম্য রক্ষার জন্য এক হাতে আঁকড়ে ধরল সাবধারার একটা প্রান্ত। নেফরা বলে চলল, আমিও যে তোমাকে ভালোবাসি তা গতকালকেই বলতে পারতাম। আমি যদি সাধারণ কেউ হতাম, অথবা আমার পরিচয় ইতিহাস যদি জানা না থাকতো আমার, তাহলে তুমি জিজ্ঞেস করা মাত্র জবাব দিতাম।
কিন্তু মিশরের রানী হিসেবে ঘোষণা করা হয়েছে আমাকে। আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে দেশটার ভবিষ্যৎ। তাই জবাব দেওয়ার আগে সাধু রয় আর লর্ড টাও সহ ভাতৃসংঘের কয়েকজনের সঙ্গে কথা বলতে হয়েছে আমাকে। আমাদের সম্পর্কে স্বীকৃতি দিয়েছেন তারা? হ্যাঁ। আমার কেন যেন মনে হচ্ছে প্রথম থেকে তারা জানতেন এরকম কিছু ঘটবে, অথবা প্রথম থেকে চেয়েছিলেন যাতে এরকম কিছু ঘটে আমাদের দুজনের মধ্যে। হয়তো আমাদের প্রেমের সফল পরিণতির উপর নির্ভর করছে দুই মিশর এক হওয়ার ব্যাপারটা। দুই মিশরের এক হতে এখনো অনেক দেরি আছে নেফরা। জানি খিয়ান, তোমাকে এখানে নিয়ে আসার আরো একটা উদ্দেশ্য ছিল আমার। কি? পিরামিডের রহস্য জানাতে চেয়েছিলাম তোমাকে। জানাতে চেয়েছিলাম যদি কখনো দরকার হয় তাহলে এখানে লুকিয়ে থাকা সম্ভব। পিরামিডের গায়ে যে ট্র্যাপডোর দেখেছ সেটা খোলা আর বন্ধ করার কৌশলও শিখিয়ে দেব তোমাকে। তোমাকে কে শিখিয়েছে? পিরামিডের সর্দার। তারা পারিবারিকভাবে এই জায়গার খাদিম। এখানকার অনেক গোপন কথা জানা আছে তাদের, কিন্তু ফারাওদের কোনো ন্যায্য অধিকারী ছাড়া অন্য কারো কাছে এ কথা বলেনি কখনো, তারা বলবেও না। এমনকি যদি অত্যাচার চালানো হয় তাদের উপর, তাহলেও না। এগিয়ে গিয়ে প্রদীপটা নিয়ে এলো নেফরা, উঁচু করে ধরে আছে। ওদিকে দেখো। সে যেদিকে ইঙ্গিত করেছে সেদিকে তাকালো খিয়ান। সব প্রকোষ্ঠের একটা কোনায় কয়েকটা বড় বড় জার দেখা যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে নেফরার দিকে তাকালো খিয়ান, দৃষ্টিতে প্রশ্ন। মদ, তেল, খাদ্যশস্য, শুকনো মাংস, গম, ভুট্টা ইত্যাদি বিশেষ কায়দায় সংরক্ষণ করা আছে ওগুলোতে, বলল নেফরা। এখানে আসার প্রবেশমুখের কাছে আছে বিশুদ্ধ পানি ভর্তি আরও কয়েকটা জার। নির্দিষ্ট সময় পর পর আগের জারগুলো সরিয়ে ফেলে নতুন জার এনে রাখা হয় এখানে। খুব গোপনে করা হয় কাজটা। পিরামিডের সর্দার আর তার পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ জানতেও পারে না, এবং অনেক বছর ধরে পারিবারিকভাবে কাজটা করা হচ্ছে বলে পিরামিডে উঠানামা করার বিদ্যেটা বাধ্যতামূলকভাবে আয়ত্ত করতে হয় তাদেরও। দেবতাদের কাছে প্রার্থনা করি এরকম কোনো জায়গায় যেন কখনো আটকে পড়ে থাকতে না হয় আমাদের। আমিও তা চাই না, কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে বলো? শিয়াল শিকারে যখন বের হয় মেরুর বেদুইনরা, তখন যে শিয়ালে লুকিয়ে থাকার মতো গর্ত আছে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রদীপটা আগের জায়গায় রেখে সব ধারার পায়ের কাছে গিয়ে দাঁড়ালো নেফরা। ওর পিছু পিছু ওখানে গেল খিয়ান। ঠাই দাঁড়িয়ে আছে ওরা, অখণ্ড নীরবতা তাকিয়ে আছে একে অন্যের দিকে। আশপাশ এত শুনশান যে ওদের মনে হচ্ছে ওরা নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। বাকহারা হয়ে গেছে দুজনেই, যেন বলার মতো কোনো কথাও নেই কারো। কিন্তু ওদের জীব যা উচ্চারণ করছে না অথবা করতে পারছে না, তা যেন নিঃশব্দে জানিয়ে দিচ্ছে ওদের চোখ। নিজের অজান্তে নিজেদের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। একসময় নেফরাকে জড়িয়ে ধরল খিয়ান। ঝড়ো বাতাসে যেভাবে নুয়ে পড়ে তাল গাছ, সেভাবে মাথা নামালো। মুখ উঁচু করে অপেক্ষা করছে নেফরা। অনেকক্ষণ ধরে একে অন্যকে চুমু খেল ওরা। তারপর একসময় খিয়ান বলল, নেফরা, প্রতিজ্ঞা করো আমি বেঁচে থাকতে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। খিয়ানের কাঁধে মাথা নামিয়ে রেখেছিল নেফরা। মুখ তুলে তাকালো ওর দিকে। খিয়ান দেখল মেয়েটা অপূর্ব সুন্দর, চোখ দুটো ছলছল করছে। তোমার বিশ্বাস এত কম খিয়ান? আমি তো তোমাকে ওরকম কোনো প্রতিজ্ঞা করার কথা বলিনি। বলনি কারণ বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ না, এমনকি উত্তর মিশরের রাজকুমার হওয়ার পরও আমাকে বিয়ে করার প্রস্তাব পাঠায়নি কোনো মেয়ে। কিন্তু তুমি মিশরের রানী, সুন্দরী দেরোর রানী। তোমাকে বিয়ে করতে চাইতে পারে অনেকে। তোমাকে না দেখেই কেউ একজন সে প্রস্তাব পাঠিয়েছে ইতিমধ্যেই। সেজন্যই প্রতিজ্ঞা করার কথা বলেছিলাম। ঠিক আছে, যে শক্তির উপাসনা করি আমরা তার নামে প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা করছি আমাদের দুজনের নামে, মিশরের নামে, এই সব ধারা শুয়ে থাকা আমার মহান পূর্বপুরুষের নামে। তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমি খিয়ান, এবং যতদিন বেঁচে থাকবে তুমি ততদিন বিশ্বস্ত থাকব তোমার প্রতি। তোমার আগে যেন মরণ হয় আমার, আর যদি তা না হয় তাহলে দেবতারা যেন তোমার পরপরই নিয়ে যান আমাকে পৃথিবী থেকে। পরজন্মে বা পরকালে যেন স্বামী হিসাবে আবার তোমাকেই পাই। প্রতিজ্ঞা যদি ভঙ্গ করি তাহলে এই সব ধারার ভিতরে যে এখন যে অবস্থায় শুয়ে আছেন মহান খাফরা,
বেঁচে থাকতে যেন সে অবস্থা হয় আমার নাম যেন মুছে যায় মিশরের ইতিহাস থেকে, পরজন্মে আমি যেন দাস হয়ে জন্মাই। আবেগে কাঁপতে কাঁপতে দাসের মতো হাঁটু গেড়ে নেফরার সামনে বসে পড়ল খিয়ান। দু হাতে তুলে নিল মেয়েটার রূপের একটা প্রান্ত, চুমু খেল সেটাতে। আমি ভুলে গেছি তুমি কুইন অব দ্য ডন কিনা। গলা কাঁপছে ওর। আমি জানি না তুমি মিশরের রানী হবে কিনা, শুধু জানি আমি যেই হই না কেন তুমি আমার হৃদয়ের রানী। আমার যা আছে সব তোমার পায়ে অর্পণ করলাম, আজ থেকে আমি তোমার অধীন। ঝুঁকে পড়ে দু হাতে ধরে খিয়ানকে দাঁড় করালো নেফরা। আমরা কেউই কারো অধীন না, আমরা দুজনে দুজনের সাহায্যকারী। এবার বলো, তোমার বাবা আপিপির ব্যাপারে কি করব? জানি না, প্রার্থনা করি আমাদের দুজনের মাঝখানে যেন হাজির না হন তিনি। নেফরাকে আবারও জড়িয়ে ধরল খিয়ান, চুমু খেল আবারও। সাড়া দিল নেফরা। তারপর সব প্রকোষ্ঠ থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে খিয়ানের একটা হাত ধরে হাঁটা ধরল। ট্র্যাপডোরের কাছে এসে থামল নেফরা। আসার সময় একটা একটা করে সবগুলো প্রদীপ নিভিয়েছে। এখন শুধু গোপন দরজাটার সবচেয়ে কাছে প্রদীপটা জ্বলছে। সেখানে চাঁদের আলো আছে কিছুটা। কৃত্রিম আর প্রাকৃতিক আলোর সংমিশ্রণে তৈরি হওয়া সেই আলোয় খিয়ানকে একটা আবর্তন কিলক চিনিয়ে দিল নেফরা। পিরামিডের গায়ে বিশেষ কায়দায় বানানো হয়েছে কিলকটা। সঙ্গে যুক্ত আছে একটা পাথর। ওটা এদিকে ঘোরালে ট্র্যাপডোর বন্ধ হয়, বিপরীত দিকে ঘোরালে দরজাটা খুলে দেয়। সময় লাগে কাজটা করতে, তবে গ্রানিটের একটা দণ্ড আছে ওটা ব্যবহার করলে কাজটা তাড়াতাড়ি হয়। শ্রমিকরা যখন সব প্রকোষ্ঠ বানানোর কাজ করছিল, খুব সম্ভব অনাহতদের ঠেকানোর জন্য ওভাবে বন্ধ করে দিতে হতো ট্র্যাপডোর। বিশেষ একটা দরজাও দেখালো নেফরা খিয়ানকে। জানালো ওখান দিয়ে ফারাও খাফরার মৃতদেহ 1000 বছর আগে বহন করে নিয়ে আসা হয়েছিল পিরামিডের ভেতরে। সৎকারের পর পাথর দিয়ে চিরতরে বন্ধ করে দেয়া হচ্ছে দরজাটা। নেফরা বলল, কিলকটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আপনা আপনি বন্ধ হয়ে যাবে ট্র্যাপডোর। সারা জীবনের জন্য পিরামিডের ভিতরে আটকা পড়ে যাব আমরা। দেয়ালের ওই কুলঙ্গিটা দেখতে পাচ্ছ? ওই যে ওটার কাছে পানি ভর্তি কতগুলো জার আছে, আগেও বলেছি। আরও আছে নল খাগড়া দিয়ে বানানো প্রদীপের সলতে এবং প্রয়োজনীয় টুকটাক জিনিস। জ্বলন্ত প্রদীপটা নিভিয়ে দিল নেফরা, নামিয়ে রাখলো জায়গা মতো। তারপর বেরিয়ে এলো ট্র্যাপডোর দিয়ে। ঢালের খাঁজে ভর দিয়ে দাঁড়ালো। ওর দেখা দেখি খিয়ানো। ওকে দিয়ে পরপর 3 বার ট্র্যাপডোরটা খোলালো আর বন্ধ করলো নেফরা। নিশ্চিত হতে চায় কায়দাটা শেখাতে পেরেছে। আশ্চর্য হয়ে গেল, দেখল খিয়ান ট্র্যাপডোরটা বন্ধ করে দেবার পর ওটা পিরামিডের দেয়ালের সঙ্গে এমনভাবে মিশে যাচ্ছে যে আগে থেকে জানা না থাকলে ওটার অস্তিত্ব বুঝতে পারার পরের কথা কল্পনা করাও সম্ভব না। ঢাল বেয়ে পিরামিডের পাদদেশে নেমে এলো ওরা। বালিতে পড়ে থাকা একটা পাথরের প্রতি খিয়ানের দৃষ্টি আকর্ষণ করল নেফরা। ওটা দেখে কি মনে হয়? সাধারণ পাথর, কোনো কারণে খসে পড়েছে পিরামিডের গা থেকে। ভুল, ওটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে ওখানে। কেন? যাতে বোঝা যায় ঠিক কোন দিকে গিয়ে উঠলে খুঁজে পাওয়া যাবে ট্র্যাপডোরটা। চলো। পাথর দিয়ে বাধাই করা পাদদেশ পেরিয়ে দুজনে এগিয়েছিল খাফরার মন্দিরের দিকে। সমাধি সৌধের ছায়ায় ছায়ায় হাঁটছে, যাতে কোনো ভবঘুরের নজরে পড়ে না যায়। সেখানে পৌঁছে আরেকবার আলিঙ্গন করলো একে অপরকে, তারপর বিদায় নিল। নেফরা যেদিকে যাচ্ছে খিয়ান যাচ্ছে ঠিক তার উল্টো দিকে। খিয়ানের পা যেন চলতে চাইছে না, বারবার ঘাড় ঘুরিয়ে নেফরাকে দেখছে সে। বারবার ফিরে যেতে ইচ্ছে করছে মেয়েটার কাছে, কিন্তু বুঝতে পারছে উচিত হবে না কাজটা। খুব খুশি লাগছে ওর, এত খুশি হয়নি আর কখনো। কিন্তু একই সঙ্গে আশঙ্কায় ছেয়ে গেছে মন। সকালে নেফরার লিখিত জবাব হাতে পাবে সে। জবাবটা কি হবে জানে খিয়ান। প্রশ্ন হচ্ছে তারপর কি হবে। চিঠিটা নিয়ে খিয়ান কি ফিরে যাবে টেনিসের রাজদরবারে? ওকে বলো ভালো, চিঠিটাকে কিভাবে গ্রহণ করবেন আপেপি? নেফরাকে ভালোবেসে ফেলার কথা কি তাকে জানাবে খিয়ান? কথাটা শুনলে আপেপির প্রতিক্রিয়া কেমন হতে পারে? ভাগ্যিস তিনি আগে দেখেননি নেফরাকে। যদি দেখতেন, মেয়েটাকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যেতেন। তাকে ভালো মেতে চেনে খিয়ান। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি কি ভুলে যেতে পারবেন
মনে হয় না, কারণ তিনি এত উদার না। তাহলে কি করবে খিয়ান? চিঠিটা দূরে কোথাও ফেলে দিয়ে ফিরে এসে বিয়ে করবে নেফরাকে? গুপ্তচরদের মাধ্যমে বিয়ের খবরটা একদিন না একদিন ঠিকই জানবেন আপেপি। তারপর বিশ্বাসঘাতকতার জন্য কোন শাস্তিতে দেবেন তিনি খিয়ানকে? মৃত্যুদণ্ড সম্ভবত। এবং সন্দেহ নেই নেফরাকেও ছাড়বেন না, কারণ মেয়েটা যতদিন বেঁচে থাকবে ততদিন সিংহাসনে শান্তিতে বসতে পারবেন না তিনি। পৃথিবীর সব প্রেম কাহিনী এত যন্ত্রণাময় হয় কেন? মানুষকে ঘটনাচক্রে আটকে ফেলে তাদেরকে এত কষ্ট কেন দেয় নিয়তি? আস্তানার ভেতরে ঢোকার সময় ঘন এক ছায়ার বিশাল দেহী কারো অস্তিত্ব টের পেয়ে চমকে উঠল আনমনা খিয়ান। পিরামিডের ভূত দেখতে গিয়েছিলে লর্ড? জিজ্ঞেস করল রু। দেখার মতো আর আছে কিছু ওখানে? পাল্টা প্রশ্ন করল খিয়ান। আমার প্রশ্নের জবাব পাইনি। হ্যাঁ, গিয়েছিলাম। দেখে কি মনে হলো? মনে হলো এখানকার লোক কাহিনী যা বলে তা ঠিক, মেয়েটা খুবই সুন্দরী। তার হাসি দেখে কি পাগল হয়ে গেছেন? আমি ওর প্রেমে পাগল হয়ে গেছি। এক পা আগে বাড়ালো রু। সেই ভূতকে দেখে পাগল হয়ে গেলে তার মূল্য দিতে হয়, জানেন তো? জানি। কি মূল্য দিতে হবে আমাকে এখন? লর্ড, আমার কথা শুনে দয়া করে ভুল বুঝবেন না আমাকে। আপনাকে পছন্দ করি আমি, কিন্তু আপনার চেয়ে অনেক বেশি পছন্দ করি লেডি নেফরাকে। তাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর, এবং তা পালন করার কসম খেয়েছি আমি। তো পালিয়ে যান আপনি লর্ড। সাগর পাড়ি দিয়ে চলে যান সিরিয়া বা সাইপ্রাসে, কিংবা নীলনদ ধরে চলে যেতে পারেন আরও দক্ষিণে, যত দূরে যাওয়া সম্ভব। ভালো দিন আসার আগ পর্যন্ত ভালো কোনো জায়গায় লুকিয়ে থাকুন। রু, আমি বোধহয় আমার কথা বোঝাতে পারিনি তোমাকে। আমি কিন্তু আসলেই পিরামিডের ভূত দেখতে পাগল হয়ে গেছি। আর জানো নিশ্চয়ই, পাগল নিজের ভালো মন্দ বোঝে না। দানবটাকে পাশ কাটিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল খিয়ান। পরদিন সকাল পবিত্র ভূমি সীমান্তে পাহারায় থাকা ভাইরা খবর পাঠালো রাজা আপেপির পক্ষ থেকে একজন দূত হাজির হয়েছে, তালগাছের বাগানে অপেক্ষা করছে। জানতে চাইল তাকে কি যথাস্থানে নিয়ে আসা হবে। লোকটাকে সাধুরয়ের সামনে হাজির করার আদেশ দেওয়া হলো। মন্দিরের হলে একত্রিত হয়েছে সাধুরয় এবং ভাতৃসংঘের অন্যান্য প্রধান তপস্বী। লেডি ক্যাম্পা আর রুকে নিয়ে উপস্থিত আছে নেফরাও। অভিষেকের রাতে যে সিংহাসনে বসেছিল সেখানেই বসেছে। একজন নাবিক ঘোষণা করল রাজা আপেপির দরবার থেকে আসা দূত অপেক্ষা করছে। ভেতরে আসার অনুমতি দেওয়া হলো লোকটাকে। দুজন পুরোহিতের পাহারায় হলে ঢুকল লোকটা। আজ সকাল থেকে সূর্যের আলো ততটা তেজি না, হলের ভিতরে তাই কিছুটা অন্ধকার। অনেকের মতো খিয়ানও আছে হলে, কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে এগিয়ে আসা দূতের দিকে। ভাবছে লোকটাকে চিনতে পারবে। আগন্তুক মাঝারি উচ্চতার, খুনে খুঁড়ে হাঁটছে বলে ওর এগিয়ে আসার গতি ধীর। পোশাকের উপর একটা বড়সড় শাল জড়িয়েছে, ওটার এক প্রান্ত দিয়ে ঢেকে রেখেছে নিজের নিচের অংশটা। আবহাওয়া বদলেছে, ইদানিং ভোরের দিকে ঠান্ডা থাকে, তাই শাল পরা অস্বাভাবিক না। লোকটা কে তা বুঝতে পারেনি খিয়ান, কিন্তু খিয়ানকে ঠিকই চিনে ফেলেছে ওই লোক। মাথা নিচু করে ফেলেছে সে, দৃষ্টি মেঝের দিকে। আর একটু এগিয়ে এসে কিছুটা ঘুরে দাঁড়ালো খিয়ানের দিকে। এখন মাথা তুলে দেখছে নেফরাকে। এমন এক জায়গায় এমনভাবে বসানো হয়েছে সিংহাসনটা যে সূর্যের আলো অনুজ্জ্বল হলেও তা খোলা জানালা দিয়ে ঢুকে সরাসরি পড়ছে নেফরার উপর। তাই ওকে দেখতে এবং সে কে তা বুঝতে অসুবিধা হচ্ছে না আগন্তুকের। তারপর লোকটাকে দেখে মনে হচ্ছে বিস্মিত হয়েছে সে, কারণ থমকে গেছে। কিছুক্ষণ পর খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল বেদির আরেকটু কাছে। এক জায়গায় থেমে দাঁড়িয়ে বিনীতভাবে বাউ করল। রোবের ভেতর থেকে বের করল রোল করা একখানা প্যাপাইরাস। বেদির উপর দাঁড়িয়ে থাকা একজন পুরোহিত এগিয়ে গেলেন ওটা নেয়ার জন্য। তারপর নেফরার হাতে ওটা দিলেন তিনি। এক নজর দেখেই কাছেই বসে থাকা রয়কে প্যাপারাসটা দিল নেফরা। পড়তে শুরু করলেন রয়। ফারাও আপেপির পক্ষ থেকে ব্রাদারহুড অব দ্য ডনের প্রতি। আমি মিশরের ফারাও, আপনাদের চিঠি পেয়েছি। আমার এক দূত মহাফেজ
রাশার পাঠানো চিঠি পেয়েছি। তবে আগে আপনাদের দূত টেমুর ব্যাপারে কিছু বলতে চাই। অসুস্থ অবস্থায় হাজির হয়েছিল সে আমার দরবারে। আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন ওকে, তা সম্ভবত গুরু ভার হিসেবে সওয়ার হয়েছিল ওর উপর। তাই আমার কাছে পৌঁছানোর পর আরও বেড়ে যাচ্ছে ওর অসুস্থতা এবং একসময় মারা যায়। তবে তার আগে বলেছে আমার দূত মহাফেজ রাশাও নাকি আর বেঁচে নেই। একটা পিরামিড থেকে পড়ে মরেছে। রাশার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানার দাবি করছি আমি, কারণ আমার সন্দেহ আপনারা আসলে খুন করেছেন ওকে। চিঠিতে আপনারা যা বলেছেন সে ব্যাপারে এখনও কোনো জবাব দিতে চাইছি না, কারণ আগে লেডি নেফরার জবাব শুনতে চাই। আমি জানতে চাই আমাকে মিশরের ফারাও আপিপিকে বিয়ে করতে রাজি আছেন কিনা তিনি। তার জবাবের উপর নির্ভর করছে আমার পরবর্তী পদক্ষেপ। আমাকে আরেক দূতকে দিয়ে এই চিঠি পাঠাচ্ছি। সে একা হলেও আমার খুব বিশ্বস্ত, এবং সবচেয়ে বড় কথা, কেন চিঠি চালাচালি হচ্ছে আমাদের মধ্যে সে ব্যাপারে কিছুই জানে না। আমার অফিসারদের যারা জানে না ব্যাপারটা, তাদের কাউকে আর বিশ্বাস করতে পারছি না। তাদের কাউকে আপনার কাছে পাঠানোর সাহসও হচ্ছে না। আমি চাই না আমার দরবারের কর্মকর্তারা একের পর এক খুন হতে থাকুক আপনাদের তথাকথিত পবিত্র ভূমি নামে পরিচিত বদ্ধভূমিতে। আপনাদের যদি কোনো জবাব দেওয়ার থাকে আমার দূতের কাছে লিখিত আকারে দেবেন, এবং কাজ শেষ হয়ে যাওয়া মাত্র ফেরত পাঠিয়ে দেবেন তাকে। রাশার মতো ওরও যদি কিছু হয়ে যায়, তাহলে যে দেবতাদের পূজা করি আমি, তাদের নামে শপথ করে বলছি, আমার হাত থেকে বাঁচতে পারবেন না আপনারা একজনও। মিশরের ফারাও আপিপির সিলমোহর, সঙ্গে তার উজির এনাথের সিলমোহর। পড়া শেষ হলে প্যাপারাসটা ছুঁড়ে ফেলে দিলেন রয়। রাগে কাঁপছেন। হাতের ইশারায় তার সামনে থেকে দূরে চলে যেতে বললেন দূতকে। লোকটা মনে হয় ঘাবড়ে গেছে, কারণ ওর পক্ষে যত দ্রুত সম্ভব গিয়ে দাঁড়ালো হলের এক কোণায়। গাঢ় ছায়া আছে সেখানে। খোঁড়া লোক সুযোগ পেলেই যেভাবে ভর দিয়ে দাঁড়ায় কোনো কিছুতে, সেভাবে ভর দিল একটা স্তম্ভে। ক্লান্ত মনে হচ্ছে ওকে। রয় বললেন, আমাদের চিঠির কোনো জবাব দেননি আপিপি, বরং মহাফেজ রাশাকে খুন করার কাল্পনিক দায় চাপিয়েছে আমাদের উপর। জানিয়েছেন আমাদের ভাই টেমু নাকি অসুস্থ হয়ে মারা গেছে তার দরবারে। একটু বিশ্বাস করি না আমি কথাটা, কারণ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে নিজের চিকিৎসা কিভাবে করতে হয় তা জানে সঙ্ঘের সদস্যরা। মহাফেজ রাশা, আপনি একটু কষ্ট করে সামনে এসে দাঁড়ান, যাতে শুধু আপিপির নতুন দূতই না, এখানে উপস্থিত সবাই দেখতে পায় মারা যাননি আপনি, বরং সুস্থ দেহে বেঁচে আছেন। আসুন, সিংহাসনের পাশে দাঁড়ান। বেদিতে উঠে দাঁড়ালো খিয়ান, নেফরার পাশে দাঁড়ালো। ওর উদ্দেশ্যে মুচকে হাসলো নেফরা, সেও হাসলো নেফরার দিকে তাকিয়ে। রয় বলে চললেন, রানী নেফরা, আপিপির বিয়ের প্রস্তাবে সরাসরি হ্যাঁ অথবা না বলার সময় হয়েছে। আমার বাবাকে যিনি হত্যা করেছেন, স্পষ্ট আর শান্ত গলায় বলছেন নেফরা, যিনি ফাঁদ পেতে আমার মাকে ধরতে চেয়েছেন এবং পরে তার মৃত্যুর কারণ হয়েছে, তাকে বিয়ে করব না আমি। প্রশ্নটার জবাব আজ শেষবারের মতো দিলাম, এরপর যেন আর কখনো সেটা জিজ্ঞেস করা না হয় আমাকে। মহামান্য রানীর এই কথাগুলো লিখে ফেলা হোক, বললেন রয়। তারপর তিনি সিলমোহর করে দেবেন। সাক্ষী হিসেবে সিলমোহর করব আমরা কয়েকজনও। রানীর জবাবের অনুলিপি তুলে দেওয়া হবে মহাফেজ রাশা এবং টেনিস থেকে আসা নতুন দূতের হাতে। লিখতে শুরু করল টাও। কাজ শেষে সিলমোহর করলেন সবগুলো প্যাপাইরাসে। আপিপির দরবার থেকে আসা দূত, ডাকলেন রয়, সামনে আসুন, আপনার জন্য প্রস্তুত করা প্যাপাইরাস বুঝে নিন। কিন্তু কেউই এগিয়ে এলো না। খুঁজ শুরু হলো হলরুমে, পাওয়া গেল না লোকটাকে। তার মানে টাও যখন লিখছিলেন তখন সুযোগ বুঝে পালিয়ে গেছে লোকটা। মন্দিরের পাহারার কাজে যারা নিয়োজিত আছেন ডাকা হলো তাদেরকে। তারা জানালেন তাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে লোকটা, জানিয়েছে জবাব পেয়ে গেছে সে। করণীয় কি তা নিয়ে আলোচনা শুরু হলো হলরুমে। রহস্যময় দূতকে অনুসরণ করার পরামর্শ দিলেন কেউ কেউ, কিন্তু টাও বললেন, যেতে দিন লোকটাকে, ভয় পেয়ে পালিয়ে গেছে সে। কিসের ভয় জানতে চাইলেন একজন পুরোহিত। হয়তো ভেবেছে এখানে থাকলে মরতে হবে ওকে, যেভাবে আমাদের ভাই টেমু মরেছে টেনিসে।
কিন্তু প্যাপারাসটা, ওটা তো নিল না সে। রানী নেফরার জবাব জানাবে কি করে আপিপিকে? যা শুনেছে তাই বলবে গিয়ে। রয়ের ব্যক্তিগত ঘরে ডেকে পাঠানো হয়েছে খিয়ানকে। সেখানে গিয়ে সে দেখল রয়ের সঙ্গে আছেন লর্ড টাও আর ভাতৃসংঘের কয়েকজন বড় নেতা। লেডি ক্যামহাও আছেন, আরও আছেন নেফরা। খিয়ান বসার পর রয় বললেন, আমাদের রানী আমাদেরকে একটা গল্প বলেছেন যুবরাজ খিয়ান। আমার পরিচয় তাহলে জেনে গেছেন আপনারা সবাই? প্রথম থেকেই জানি। নেফরার দিকে একবার তাকিয়ে খিয়ান বলল, তা কি গল্প? গত রাতে রানী নেফরা ঘুরে বেরিয়েছিলেন পিরামিডের আশেপাশে। তখন ঘটনাক্রমে দেখা হয়ে যায় আপনার সঙ্গে। তারপর কোনো এক জায়গায় একসঙ্গে বেশ কিছুক্ষণ ছিলেন আপনারা। ব্যক্তিগত কিছু কথা বলেছেন। কি বলেছেন আপনারা? অকপটে সব বলার সিদ্ধান্ত নিল খিয়ান। আমি বলেছি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। জবাবে সে কি বলেছে তা আমার কাছ থেকে শোনার চেয়ে ওকে জিজ্ঞেস করাই ভালো হয়। ঘাড় ঘুরিয়ে নেফরার দিকে তাকালো রয় এবং ঘরের বাকিরা। লজ্জা পেয়ে গেল মেয়েটা। নিচু গলায় বলল, আমি বলেছি যুবরাজ খিয়ানকে বিয়ে করতে রাজি আছি আমি। আমাদের ব্যাপারে আপনাদের সবার আশীর্বাদ চাই আমি। আশীর্বাদ আছে, বললেন রয়, এবং প্রথম থেকেই আমরা সবাই চেয়েছি এরকমই যেন হয়। আপনাদের দুজনকে একসঙ্গে যতবার দেখেছি আমাদের সবারই মনে হয়েছে আপনারা একে অন্যের। ধন্যবাদ, বলল খিয়ান। নেফরাও বিড়বিড় করে উচ্চারণ করল শব্দটা। এখন খুশিতে ভরে গেছে আমাদের মন, বললেন রয়, তাই ধন্যবাদ দেওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনাদের দুজনের সামনেই বিপদ। তা কাটিয়ে উঠতে না পারলে এক হতে পারবেন না আপনারা। এক হতে পারবেন না দুই মিশর। আপিপিক হুমকি দিয়েছে আমাদেরকে। তিনি যখন জানতে পারবেন কিভাবে প্রত্যাখ্যান করা হয়েছে তাকে, রাগে পাগল পাড়া হয়ে যাবেন। খিয়ানের দিকে তাকালেন। আমাদের পক্ষ থেকে লিখিত জবাব নিয়ে টেনিসে ফিরে যাওয়ার কথা আছে আপনার। যাবেন সেখানে, নাকি আমাদের সঙ্গেই থাকবেন, নাকি পালিয়ে যাবেন কোথাও? কিছুক্ষণ চিন্তা করে খিয়ান বলল, নিয়তিতে কি লেখা আছে কেউই জানে না কখনো। এখানে আসার আগে কি ঘটবে তা জানতাম না আমিও। জানতাম না পরিচয় হবে নেফরার সঙ্গে। আমরা ভালোবেসে ফেলবো একজন আরেকজনকে। কিন্তু এখানে আসার আগে প্রতিজ্ঞা করে এসেছি, বেঁচে থাকলে অবশ্যই নেফরার জবাব নিয়ে যাব টেনিসের রাজদরবারে। বেঁচে থেকেও যদি কাজ না করি প্রতিজ্ঞাটা ভঙ্গ করা হবে। বাকি জীবন ছোট হয়ে থাকবো নিজের কাছেই। তাই টেনিসে ফেরার আমার জন্য যতই বিপজ্জনক হোক না কেন, সততার খাতিরে কর্তব্য পালন করতে হবে আমাকে। তারপর কপালে যা আছে হবে। যদি নেফরার সঙ্গে আমার সম্পর্কের কথা স্বীকার করা হয় বাবার কাছে, তাহলেও তা করব। আমাদের রানী সাধারণ কোনো মানুষকে মন দেয়নি। রয়ের কণ্ঠে প্রশংসা। উঠে দাঁড়ালেন তিনি। বেড়ে যাবেন ঘর ছেড়ে। তাকে অনুসরণ করতে বললেন বাকিদেরকে। ঘরে এখন শুধু খিয়ান আর নেফরা। বিদায়ের সময় হয়ে গেছে, মৃদু কণ্ঠে বলল খিয়ান, কণ্ঠে বিষাদ। পুনর্মিলন হবে কবে? জানি না নেফরা, কেউই জানে না। হয়তো সাধু রয়ও না। কিন্তু সাহস রেখো, একদিন না একদিন আবার দেখা হবে। তাহলে আমার মন ভেঙে যাওয়ার আগেই চলে যাও। তোমার আমার মধ্যে যা ঘটেছে মনে রেখো। আর একটা কথা, আমাদের প্রেমের দোহাই দিয়ে বলি, আমার ব্যাপারে যদি উল্টাপাল্টা কিছু শোনো কখনো, বিশ্বাস করো না। উল্টাপাল্টা মানে? যেমন ধরো তোমাকে ভুলে গেছি অথবা বিয়ে করেছি অন্য কাউকে। আমি তোমার, শুধু তোমারই। বেঁচে থাকলেও মরে গেলেও। কথা দাও সেরকম কিছু বিশ্বাস করবে না। কথা দিলাম। খিয়ানকে জড়িয়ে ধরল নেফরা, চুমু খাচ্ছে। আন্তরিক সাড়া দিল খিয়ানো। তারপর একসময় ছেড়ে দিল সে মেয়েটাকে। নিজেকে ছাড়িয়ে নিল মেয়েটার আলিঙ্গন থেকে। ঘুরে হাঁটা ধরল দরজার উদ্দেশ্যে। গোবরাটে পৌঁছে ঘাড় ঘুরিয়ে তাকালো। কোনো গহনা পরেনি নেফরা, রাজকীয় কোনো প্রতীকও ব্যবহার করছে না। তারপরও মনে হচ্ছে ওর চেয়ে রাজকীয় কেউ নেই, কখনো ছিল না। মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে খিয়ানের দিকে। টপ টপ করে পানি পড়ছে ওর চোখ দিয়ে। একটা মুহূর্তের জন্য মনে হলো খিয়ানের পুরো পৃথিবী মিথ্যা, শুধু নেফরা সত্য। মনে হলো দায়িত্ব কর্তব্য বলে কিছু নেই, শুধু আছে প্রেম ভালোবাসা।
কিন্তু পরের মুহূর্তে নিয়তি যেন ভর করল ওর উপর। জোর করে ওকে বের করে দিল ঘরের বাইরে। ওকে দিয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে লাগিয়ে দিল দরজাটা। খিয়ানের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল নেফরা। নিজের ঘরে গিয়ে খিয়ান দেখল ওর জন্য অপেক্ষা করছে টাও। আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি যুবরাজ। আপনার জন্য একটা জাহাজ অপেক্ষা করছে নীল নদে। আপনার মাল সামান আর রাজা আপিপি যে উপহারগুলো পাঠিয়েছিলেন সেগুলো পৌঁছে দেওয়া হবে সেখানে। আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে রু। দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। আমার মনে হচ্ছে সুন্দর একটা স্বপ্ন দেখে জেগে উঠেছি, এবং সেই স্বপ্ন সত্যি হবে না কখনো। সাহস রাখুন যুবরাজ। ঝড় যত ভয়ঙ্করই হোক না কেন তা একসময় থেমে যায়। আমরা খবর পেয়েছি সেনাবাহিনীকে শক্তিশালী করছেন রাজা আপিপি। তিনি বলেছেন পরের যুদ্ধে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান বেবিলিয়ানদেরকে। কে জানে তার আসল উদ্দেশ্য কি? ওই দূতকে চলে যেতে দিয়ে ভুল হয়েছে। চাপাচাপি করলে খবর বের করা যেত ওর পেট থেকে। তা হয়তো যেত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যুবরাজ, সামনে যে সময় আসছে রানী নেফরাকে নিয়ে গা ঢাকা দিতে হতে পারে আমাদের সবার। হয়তো চলে যেতে হতে পারে মিশর ছেড়ে। যদি সত্যিই তা হয়, ভাববেন না আমরা হারিয়ে গেছি অথবা মারা গেছি। যুদ্ধ আর রক্তপাত ঘৃণা করি আমরা, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় আমাদের উপর, তাহলে শত্রু যত শক্তিশালী হোক না কেন তাকে ছাড় দেব না। আমি নিজেও এককালে যুদ্ধে ছিলাম। খিয়ান কিছু বলল না। বিদায় যুবরাজ। চলে যাবার জন্য ঘুরলেন টাও। সিফংস আর তালগাছের বাগানের মাঝখানে যে গালিচার মতো বিছিয়ে দেওয়া হয়েছে একখণ্ড মরুভূমি, ওটা ধরে এগিয়ে চলেছে খিয়ান। রোবে আপাদমস্তক আবৃত কেউ সঙ্গ দিচ্ছে না ওকে এবার। পাখির মতো সুরেলা আর মিষ্টি কণ্ঠে কেউ কথা বলছে না ওর সঙ্গে। এবার ওর সঙ্গে আছে রু। স্বভাবস্বরূপ কর্কশ গলায় লোকটা বলল, লর্ড, আপনার তাহলে আসলেই জিতে নিয়েছেন আমাদের রানীর মন। আপনাকে ঘৃণা করি আমি, কারণ আপনি অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছেন তাকে। খিয়ান কিছু বলল না। বিক্ষিপ্ত চিন্তা ভাবনার কারণে অস্থির লাগছে ওর। আবার আপনাকে পছন্দ করি বলছে রু, কারণ শুনেছি আপনি নাকি যুদ্ধও করেছেন। আপনি সাহসী, নিজের গরজে পিরামিডের চড়া শিখেছেন। আমি আপনার জায়গায় থাকলে জীবনেও করতাম না কাজটা। তারপর একটা ব্যাপারে আপনাকে সাবধান করে দিতে চাই। হাঁটতে হাঁটতে ঘাড় ঘুরিয়ে তাকালো খিয়ান। ওকে ওকে হাত করালটা দেখালো রু। বিয়ের পরে যদি সামান্যতম খারাপ ব্যবহার করবেন আমার রানীর সঙ্গে, ওটা দিয়ে এক কোপে আপনার মাথা থুতনি পর্যন্ত দুভাগ করে ফেলব। খিয়ান বলল, তোমরা পালিয়ে কোথায় যাবে রু? বেবিলনে আমাদের রানীর নানা আছে, তার কাছে যাওয়া যেতে পারে। শুনেছি তার সেনাবাহিনী নাকি আপিপির সেনাবাহিনীর তুলনায় দ্বিগুণ। তার রাজদরবারে ব্রাদারহুডের অনেক সদস্য আছেন। যে রাতে অভিষেক হলো আমাদের রানীর, সে রাতে মন্দিরের হলে উপস্থিত ছিলেন তাদের অনেকে। আমি জানি ওই মেমফিস থেকে সুদূর বেবিলন পর্যন্ত বার্তা চালাচালি হয় নিয়মিত। নীল নদের তীরে পৌঁছে গেছি আমরা। ওই দেখুন, একটা জাহাজ অপেক্ষা করছে আমাদের জন্য। আপনার মাল সামান্য আর সামান্য জিনিস ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে সেটাতে। গলা থেকে সোনার একটা চেইন খুলে রুকে বাড়িয়ে ধরল খিয়ান। নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। আমার স্মৃতি হিসেবে রেখে দিও এটা। আর তোমার রানীর সামনে যখন যাবে, ওটা পরে যাবে, যাতে ওটা দেখলে আমাকে মনে করে সে। ধন্যবাদ লর্ড। আসলে আরে, লেডি ক্যাম্বা আবার কখন এসেছেন এখানে? আমাদের আগে এসে আমাদের জন্য অপেক্ষা ছিলেন নাকি তিনি এতক্ষণ? খিয়ানের কাছে এসে দাঁড়ালেন লেডি ক্যাম্বা। এই গরমের মধ্যে মরুভূমি পার হয়ে এতটা আসা আমার মতো এক বুড়ির জন্য খুবই কষ্টকর। তারপরও কি করব বলুন? রানী নেফরা এত পিড়াপিড়ি করছিলেন জিনিসটা দেওয়ার জন্য। কি জিনিস? পরনের রূপের ভেতর থেকে দলা পাকানো একটা প্যাপারাস বের করলেন ক্যাম্বা। বাড়িয়ে ধরলেন খিয়ানের দিকে। এটা হাতে নিয়ে খুলুন খিয়ান। নেফরা সেই আংটি সিলমোহর দেওয়ার সময় যেটা ব্যবহার করে সে। রানী তার নিজের দোহাই দিয়ে এটা সবসময় পড়তে বলেছেন আপনাকে, বলছেন ক্যাম্বা। আমি বললাম বিচ্ছেদ যখন হয়ে যাচ্ছে তখন এই আংটি পরলে কি আর
না পড়লেই বাকি। কথাটা শুনে রেগে গেলেন তিনি, বললেন, আমি যদি না আসি তাহলে তিনি নিজেই আসবেন এখানে, আংটিটা দেবেন আপনাকে, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। দেখুন না, আংটিটার গায়ে খোদাই করে মহান খাফরার নাম লেখা আছে। আংটিটা চুমু খেলেন খিয়ান, সযত্নে পরে নিল ওর ডান হাতের একটা আঙ্গুলে। ওখানে সুন্দরভাবে আটকে গেল ওটা। আরেক আঙ্গুল থেকে খুলল নিজের একটা আংটি। এটাতে খোদাই করা আছে মুকুট পরা একটা সিফংস। উপহারের বিনিময়ে উপহার, বলল সে। ক্যাম্পার দিকে বাড়িয়ে ধরল আংটিটা। নিয়ে যান, এটা নেফরাকে দিবেন। আমাকে যদি সত্যিই ভালোবাসে সে, তাহলে তার প্রমাণ হিসেবে সবসময় পরে থাকতে বলবেন এটা। আরও বলবেন, যেদিন বিয়ে হবে আমাদের, সেদিন আমাদের দুজনের মধ্যে বিনিময় ঘটবে এই দুই আংটির। আংটিটা নিল ক্যাম্পা, প্যাপাইরাসে মুড়িয়ে লুকিয়ে রাখল। এগিয়ে গিয়ে অপেক্ষমান একটা নৌকায় চড়ে বসল খিয়ান। দাঁড় বাইতে শুরু করল মাঝি। দূরে গভীর পানিতে স্থির হয়ে ভাসছে একটা জাহাজ। ঘাড় ঘুরিয়ে তালগাছের বাগানটার দিকে তাকিয়ে আছে খিয়ান। ওখানে নেফরার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ওর। আস্তে আস্তে মরে যাচ্ছে সন্ধ্যার আলো, আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে বাগানটা। প্রায় কিছুই দেখা যাচ্ছে না সেখানে। তারপরও তাকিয়ে আছে খিয়ান। জাহাজটা ডেকে উঠেও তাকিয়েছিল সেদিকে। একসময় ঝকঝকে চাঁদ উঠল পিরামিডগুলোর উপর। রূপালী আলো যেন পিছলে নামছে ওগুলোর ঢাল বেয়ে। খিয়ানের স্মৃতিতে আলোড়ন করে তুলছে নেফরা এবং ভাতৃসঙ্গের আস্থানায় স্বপ্নের মতো কাটানো ৩৫টা দিন। একসময় অনেক দূরে চলে গেল জাহাজটা। এখন আর ঠাহর করা যায় না পবিত্র ভূমির সীমানা। দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। ওটা যেন হাহাকারের মতো বেরিয়ে এলো ওর বুক চিরে। আকাশের দিকে মুখ তুলে বিড়বিড় করে বলল, যে স্বপ্ন সত্যি হবে না তা দেখিয়ে লাভ কি? নিরাপদে টেনিসে পৌঁছেছে খিয়ান। রাজপ্রাসাদে গিয়ে নিজের ঘরে ঢুকল সে। খুলে ফেলল মহাফেজের কাপড়, পরল যুবরাজের রাজকীয় পোশাক। একজন অফিসারকে দিয়ে খবর পাঠালো উজির এনাথের কাছে। জানালার দিকে এগিয়ে গেল সে। প্রাসাদের বাইরে খোলা জায়গায় কুচকাওয়াজ করছে একদল সৈন্য। দূরের নীল নদের একটা জেটিতে ভাসছে রাজকীয় পতাকাবাহী অনেকগুলো রণতরী। ব্যাপার কি ভাবছে খিয়ান। এমন সময় অনুমতি নিয়ে ওর ঘরে ঢুকলেন উজির। বাও করে অভ্যর্থনা জানালেন ওকে। স্বাগতম যুবরাজ, আপনি দায়িত্ব শেষ করে নিরাপদে ফিরে এসেছেন দেশে, আমি খুশি। কারণ কে বা কারা গুজব ছড়িয়ে দিয়েছিল পিরামিড থেকে পড়ে মারা গেছেন আপনি। আমরা ভেবেছিলাম ব্রাদারহুড অব দ্য ডন খুন করেছে আপনাকে। জানি, বাবার চিঠি নিয়ে আরেকজন দূত গিয়েছিল মেমফিসে। ওটাতে লেখা ছিল ওসব কথা। তবে পিরামিড থেকে কিন্তু আসলে পড়ে গিয়েছিলাম আমি। অজ্ঞান ছিলাম কয়েকদিন। ওই দূত কি ফিরেছে? ওর সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল আমার তখন, কিন্তু সে পালিয়ে গেল। জানি না যুবরাজ, লোকটা আমার সঙ্গে যোগাযোগ করেনি। সে কখন ফিরেছে অথবা আদৌ ফিরেছে কি না তাও জানি না। ওর খোঁজ করছেন কেন? যে জবাব নিয়ে ফেরার কথা ছিল ওর, তা আমার কাছে আছে। জবাবটা জানতে পারলে বাবা রেগে যাবেন। ব্রাদার অব দ্য ডন ইতিমধ্যে অনেক রাগিয়ে দিয়েছেন তাকে। জবাবটা কি জানতে পারি আমি? কাজটা উচিত হবে না এনাথ। বাবার মেজাজ মর্জি ঠিক নেই। তিনি যদি শোনেন জবাবটা প্রথমে তাকে না বলে অন্য কাউকে বলেছি, তাহলে তিনি কি করবেন বলা যায় না। খিয়ানের উদ্দেশ্যে আবারও বাও করলেন উজির। সোজা হয়ে বললেন, রাজাজ মেজাজ মূর্তির ব্যাপারে ঠিক কথাই বলেছেন আপনি যুবরাজ। আপনি চলে যাবার পর থেকে একটা কথা বারবার ভেবেছি। কোনো খারাপ দেবতার কুমন্ত্রণায় একটা খারাপ চিন্তা যে ঢুকেছিল আমার মাথায়। ব্রাদারহুড অব ডনের কথা কেন যে বলতে গেলাম রাজা আপিপিকে। যদি শেষ পর্যন্ত ব্যর্থ হন তিনি, তাহলে আমার চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না আমার চাকরি চলে গেলে কি হবে তাতে। বছরের পর বছর ধরে ঢাল হয়ে কাজ করেছি আমি তার জন্য। এ পর্যন্ত কত ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে, নিজের বুদ্ধি দিয়ে বানচাল করে দিয়েছি সব। হ্যাঁ জানি যুবরাজ, আপনাকে একজন সৎ লোক বলে বিশ্বাস করি আমি। যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সত্যি জবাব দেবেন তো? কি প্রশ্ন? যদি কখনো মিশরের সিংহাসনে বসার সুযোগ আসে আপনার, আমার চাকরি রাখবেন নাকি আমাকে তাড়িয়ে দেবেন? আপনি কোনো অন্যায় না করলে
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করলে নিশ্চিত থাকুন আপনার চাকরি থাকবে। তবে একটা কথা সরাসরি বলি, কিছু মনে করবেন না। মানুষ হিসেবে আপনি দূরদর্শী হলেও ধূর্ত। টাকা পয়সার ক্ষমতার লোভ আছে আপনার। তারপরও এতগুলো বছর বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছেন রাজদরবারে। আমার বিপদের সময় যদি আপনি সাহায্য করেন আমাকে, আপনার বিপদের সময় মনে রাখবো সেটা। খিয়ানের একটা হাত তুলে নিয়ে তাতে চুমু খেলেন এনাথ। ধন্যবাদ যুবরাজ, ভরসা করলাম আপনার উপর। একটা চিন্তা খেলে গেল খিয়ানের মাথায়। বাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমাকে অংশীদার বানিয়ে নিচ্ছেন না তো? না না, মিশরের সব দেবতা শপথ। আসলে যার পর্ণায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজা আপেপি। আপনার নিয়ে আসা খবর তার মন মতো না হলে তিনি কি করবেন তা বুঝতে পারছি না আমরা কেউই। ক্ষমতাবানরা যখন রেগে যান তখন তারা ধ্বংস ছাড়া আর কিছু দিতে পারেন না। কেউ কেউ বলাবলি করছে প্রচণ্ড রাগে রাজার সিংহাসনের ক্রিয়াও বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ করে যদি মারা যান তিনি, সিংহাসনে বসবেন কে? সিংহাসনে বসার তেমন কোনো ইচ্ছে নেই আমার এনাথ। আর নেফরাকে বিয়ে করে ওকে রানী বানানোর বুদ্ধি কিন্তু আপনি দিয়েছিলেন বাবাকে। ধূর্ত লোকদের সব চাল সবসময় কাজে লাগে না এনাথ, কারণ নিয়তি চলে তার নিজের ইচ্ছায়। বুদ্ধিটা আমি দিয়েছিলাম স্বীকার করছি। হয়তো ব্রাদারহুড অব ডনের সদস্যদের বাঁচানোর জন্য করেছিলাম কাজটা। হয়তো আমি চাইনি আরেকটা যুদ্ধ লাগুক উত্তর আর দক্ষিণ মিশরের মধ্যে। আরেকটা যুদ্ধ? কথাটা ধরল খিয়ান। ইঙ্গিতে দেখালো কুচকাওয়াজের সৈন্যদের। ওরা আসলে কি করছে? নীল নদের ওই জেটিতে কেন একসঙ্গে জড়ো হয়েছে অতগুলো রণতরী? তীর্থে গিয়েছিলেন রাজা আপেপি, ফিরেছেন গতকাল রাতে। ঘুমাচ্ছিলেন তিনি। তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি এখনো। দুপুরে দরবারে বসার কথা আছে তার। আপনি? কথা শেষ করতে পারলেন না এনাথ, কারণ দরজার বাইরে থেকে চেঁচিয়ে উঠেছে নকিব। মহান ফারাওয়ের কাছ থেকে একজন দূত এসেছে, যুবরাজ খিয়ানের সঙ্গে দেখা করতে চায় সে। দূতের কাছ থেকে জানা গেল খিয়ানের আসার খবর কানে গেছে আপেপির। তিনি এই মুহূর্তে দেখা করতে চান ওর সঙ্গে। বাবার মনে হয় তর সইছে না, বলল খিয়ান। হ্যাঁ, এবং এই অবস্থায় তাকে অপেক্ষা করিয়ে রাখাটা উচিত হবে না। দূতের দিকে তাকালেন এনাথ। চলো। টেনিসের রাজ দরবার। আপেপির জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হাজির হয়েছেন দরবারে আরও কয়েকজন হুমড়া চমড়া লোক। যার যার চেয়ারে বসে আছেন তারা। দরবারের শেষ মাথায় সিংহাসনে বসেছেন আপেপি। কয়েকজন পুরোহিত, মহাফেজ আর দেহরক্ষী ঘিরে আছে তাকে। তার দিকে তাকালো খিয়ান। ক্লান্ত দেখাচ্ছে তাকে। আলো থালো হয়ে আছে রাজপোশাক। মাথায় মুকুট নেই, গায়ে পেঁচিয়ে রেখেছে বর্ণিল একটা শাল। চেহারা গম্ভীর, দু চোখ যেন জল জল করছে। তার সামনে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণিপাতে তাকে সম্মান জানালো খিয়ান। সম্মান জানালেন এনাথ। তারপর গিয়ে বসে পড়লেন সিংহাসনের বাঁ পাশে নিজের চেয়ারে। ওঠো, খিয়ানকে বললেন আপেপি। ফেরার পর আমার সঙ্গে দেখা করতে আসনি তুমি, কারণ কি? উঠে দাঁড়ালো খিয়ান। শুনলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই বিরক্ত করতে চাইনি। তবে আমার আসার খবর জানিয়েছি উজির এনাথকে। মেমফিসে কে পাঠিয়েছিল তোমাকে? আমি না এনাথ। চুপ করে আছে খিয়ান। বুঝতে পারছে রেগে যাচ্ছেন আপেপি। যে কাজে পাঠিয়েছিলাম তোমাকে সেটার খবর কি? বললেন আপেপি। ব্রাদারহুড অব দ্য ডনের আস্তানায় আরেকজন দূত পাঠিয়েছিলাম আমি। ওর মুখ থেকে নিশ্চয় শুনেছ আমরা ধরে নিয়েছিলাম মারা গেছো তুমি। তোমার সঙ্গে সঙ্গে ফিরে আসা উচিত ছিল না? এসে আমাকে জানানো উচিত ছিল না বেঁচে আছো তুমি? জবাব দেওয়ার জন্য মুখ খুলল খিয়ান, কিন্তু হাত তুলে ওকে থামিয়ে দিল আপেপি। ব্রাদারহুড অব দ্য ডনের পক্ষ থেকে ঔদ্ধত্যপূর্ণ একটা চিঠি পেয়েছি আমি। আমার হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ওরা। তোমার পাঠানো চিঠিও পেয়েছি। তুমি বলেছ নেফরা দেখা পেয়েছ। তথাকথিত অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ওকে নাকি রানী বানানো হয়েছে। সব বলেছ, শুধু আসল কথাটার কোনো খবর নেই। মেয়েটা আমাকে বিয়ে করতে চায় কি না লিখিত কিছু জানায়নি সে? জানিয়েছে। রোল করা একটা প্যাপারাস বাড়িয়ে ধরল খিয়ান উজিরের দিকে। সেটা ওর হাত থেকে নিলেন এনাথ। তারপর ঝুঁকে পড়ে পেশ করলেন আপেপির কাছে। ওটা এমনভাবে পড়ছে আপেপি যেন আগে থেকে জানে কি লেখা আছে।
পড়া শেষ হওয়ার আগে কুঁচকে গেল তার ভ্রু, জ্বলে উঠল 2 চোখ। তামসার ওই রানী আমার বউ হতে অস্বীকৃতি জানিয়েছে, বললেন তিনি। কারণ অনেক বছর আগে আমি নাকি ওর বাবা খেপেররাকে আমার সেনাবাহিনী দিয়ে খুন করেছি। খিয়ান, এই চিঠি যখন লেখা হয় তখন তুমি ছিলে ব্রাদারহুড অব দ্য ডনের আস্তানায়। আসল কারণ কি বলো তো? আমি কিভাবে জানব? তোমার ডান হাতটা উপরে তোলো। খিয়ান ভাবল ওকে দিয়ে কোনো শপথ করাবে না পেপি, তাই তার কথা মতো কাজ করল সে। হাতটা দেখলেন আপেপি, তারপর আবার তাকালেন চিঠিটার দিকে, বললেন, মিশরের রাজকুমার হিসেবে সিফংসের প্রতীকযুক্ত একটা বিশেষ আংটি থাকার কথা তোমার হাতে, কিন্তু তার বদলে দেখতে পাচ্ছি জৈনক ফারাওয়ের নাম খোদাই করা একটা আংটি। তোমার হাতে থাকা প্রত্যাখ্যানের এই চিঠিও এই আংটি সিলমোহর দেখা যাচ্ছে। নিজেকে মিশরের রানী হিসাবে দাবি করা নেফরা ব্যবহার করেছে সিলমোহরটা। পুরো ঘটনাটার ব্যাখ্যা কি খিয়ান? চুপ করে আছে খিয়ান। রাজদরবারে উপস্থিত সবাই তাকিয়ে আছে ওর দিকে। এটা মেজের দিকে তাকিয়ে বলছে খিয়ান, আমার জন্য একটা বিদায় উপহার। ও, ওই পুতুল রানী আমার দূত রাশাকে বিদায়ের সময় উপহার হিসেবে নিজের রাজকীয় আংটিটাই দিয়ে দিয়েছে। বিনিময়ে রাশা কি নিজের রাজকীয় আংটিটা দিয়ে এসেছে নেফরাকে? জবাব দিল না খিয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আপিপি। কিছুক্ষণ পর ক্রুদ্ধ সিংহ যেভাবে নিচু একটানা কণ্ঠে গড়গড় করতে থাকে সেভাবে বললেন, আমি কচি খোকা না খিয়ান, বুঝতে কিছু বাকি নেই আমার। টেনিস থেকে দ্বিতীয় যে দূত পাঠিয়েছিলাম মেমফিসে, তাকে চিনতে পেরেছিলে? মাথা নাড়ল খিয়ান। তাহলে বলতে হয় আমার ছদ্মবেশ নিকট ছিল। ঝট করে মাথা তুলল খিয়ান, তাকিয়ে আছে আপিপির দিকে। হ্যাঁ, বলছে না বেপি, আমি ছিলাম সেই দূত। কারণ যেখানে নিজের ছেলে বিশ্বাসঘাতকতা করে বসে আছে আমার সঙ্গে, সেখানে অন্য কাউকে কিভাবে বিশ্বাস করি? কাজে তীর্থযাত্রার নাম করে মেমফিসে যেতে হয়েছে আমাকে। নিজের কানে শুনতে হয়েছে আমার প্রস্তাবের জবাবে আসলে কি বলতে চায় নেফরা। সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। বেদুইন শালটা ভালো মতো জড়িয়ে নিলেন মাথা আর গায়ে। একটা প্রান্ত দিয়ে এমনভাবে ঢেকে ফেললেন নিজের চেহারা যাতে চোখ ছাড়া আর কিছু দেখা না যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এগিয়ে এলেন কয়েক কদম। চিনতে পারছো? মাথা ঝাঁকালো খিয়ান। ফিরে গিয়ে সিংহাসনে বসে পড়লেন আপিপি। মাথার চেহারা থেকে সরিয়ে ফেললেন শাল। ঝুঁকি নিয়ে সশরীরে গেছি মেমফিসে, কারণ আসলে কি ঘটেছিল সেখানে তা জানা দরকার ছিল। নেফরাকে নিজ চোখে দেখার দরকার ছিল। দেখলাম মেয়েটা খুবই সুন্দরী। ওকে এখন যে কোনো মূল্যে রানী বানাতে চাই আমি। আরও একটা ব্যাপার খেয়াল করেছি আমি সেদিন। খিয়ানের মুখে কোনো কথা নেই। সেদিন মন্দিরের হলে উপস্থিত ছিলেন অনেকেই, বলছেন আপিপি, কিন্তু বিশেষ একজনের দিকে বারবার তাকাচ্ছিলেন মেয়েটা, প্রয়োজন না থাকার পরও। এবং ওর সেই দৃষ্টি খুবই নরম, খুবই মধুর। সরাসরি বললে প্রণয়পূর্ণ বলে মনে হয়েছে আমার। যদি বলি যাকে মহাফেজ রাশা বানিয়ে পাঠিয়েছিলাম, যার মৃত্যুর খবর বিশ্বাস করেছিলাম, সেই বিশেষ লোক, কি বলবে তুমি? কিছুই বলল না খিয়ান। সত্যি করে বলো তো খিয়ান, তুমি কি বিয়ে করে ফেলেছো নেফরাকে, নাকি তোমাদের দুজনের মধ্যে বাগদান হয়েছে? 35টা দিন কাটিয়েছ তুমি মেমফিসে, আতিদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিসর্জন দিয়ে ব্রাদারহুড অব দ্য ডনের দীক্ষায় দীক্ষিত হওনি তো সেই সময়ে? আপিপির চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করে থাকলো খিয়ান। তারপর স্পষ্ট কণ্ঠে বলল, না, নেফরাকে বিয়ে করিনি আমি। তবে আমরা একজন আরেকজনকে বিয়ে করার শপথ করেছি, কারণ আমরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছি। আর হ্যাঁ, ব্রাদারহুড অব দ্য ডনের দীক্ষা গ্রহণ করেছি আমি। বাহ, কি সুন্দর কথা। যে মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠালাম তোমাকে দিয়ে, নিজের জন্য তাকে চুরি করলে তুমি। আমাদের শত্রুদের দুর্বলতা খুঁজে বের করার জন্য পাঠালাম, অথচ ওদেরই একজন হয়ে গেলে শেষ পর্যন্ত। কেন করলে এরকম? কিছু বলল না খিয়ান। আমি বলে দেই, নেফরাকে যদি আমি বিয়ে করতাম তাহলে মিশরের সিংহাসন হারাতে তুমি। 35টা দিন ধরে ফুসলিয়ে নিজের করে নিয়েছ মেয়েটাকে। এখন ভাবছো সিংহাসনও তোমার, ওই মেয়েও তোমার। আসলে উপরে উপরে ভালো মানুষের ভান করো তুমি খিয়ান, কিন্তু তুমি আসলে ভীষণ চালাক।
আমি নেফরাকে ফুসলাইনি, আমি কোনো চালাকিও করিনি। সিংহাসনের উপর আগেও কোনো লোভ ছিল না আমার, এখনো নেই। আমার আর নেফরার মাঝখানে যা ঘটেছে তা স্রেফ ঘটে গেছে। আমরা ভালোবেসে ফেলেছি একজন আরেকজনকে। উপহাসের হাসি হাসলেন আপিপি। ব্রাদারহুড অব দ্য ডনের কাছে দীক্ষা নিয়েছ কেন তাহলে বলে দিতে পারি। তুমি ভেবেছ দেশে বিদেশে অনেক সদস্য আছে ওদের, আমাকে সরিয়ে দিয়ে যদি কখনো ক্ষমতায় বসতে হয় তাহলে ওদের সাহায্য কাজে লাগবে। খিয়ান, তুমি একটা চোর, তুমি একটা মিথ্যুক এবং একজন বিশ্বাসঘাতক। কিছু একটা বলতে চাইল খিয়ান, কিন্তু আবার ওকে থামিয়ে দিলেন আপিপি। ইঁদুর বাস করে মাটির গর্তে, পবিত্র ভূমি নাম দিয়ে মেমফিসের গোরস্থানে যারা নিজের আস্তানা গেড়েছে তাদেরকে ইঁদুর বলে মনে করি আমি, এবং ওদের প্রত্যেককে শেষ করার জন্য ও ছেড়ে রওনা হবে আমার সেনাবাহিনী। বাঁচিয়ে রাখা হবে শুধু নেফরাকে, ওকে বন্দি করে নিয়ে আসা হবে এখানে, তারপর দরকার হলে জোর করে বিয়ে করব। বিয়ের উপহার হিসেবে ওকে কি দেব জানো? তোমার কাটা মাথা। নেফরার সামনে শিরোচ্ছেদ করা হবে তোমার। উঁচু গলায় বললেন, গ্রেফতার করা হোক খিয়ানকে। আজ থেকে সে মিশরের রাজকুমারও না, আমার ছেলেও না। আজ থেকে সে মৃত্যুদণ্ড পাওয়া একজন কয়েদি। আমি যেদিন হুকুম দেব সেদিনই কার্যকর করা হবে ওর দণ্ড। মুহূর্তের মধ্যে টের পেলেন খিয়ান রাজদরবারের প্রহরীরা ঘিরে ধরেছে ওকে। কেউ বর্ষা ঠেকেছে ওর বুকে পিঠে, কেউ তলোয়ার ধরেছে ওর ঘাড়ে গলায়। পাতাল কারাগারে নিয়ে গিয়ে বন্দি করা হোক এই বিশ্বাসঘাতককে। আবারও আদেশ দিলেন আপিপি। আনাত। বাউ করে রাজাকে সম্মান জানালেন আনাত, বুঝিয়ে দিলেন বিনা বাক্য বেয়ে মেনে নিয়েছেন রাজার আদেশ। তারপর রাজদরবার ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে লাগলেন ধীর পায়ে। তার পেছনে পেছনে অস্ত্রের মুখে পাতাল কারাগারের দিকে নিয়ে যাচ্ছে খিয়ানকে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প কুইন অব দ্য ডনের ৫ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।